গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেয় তারা। প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামের রিপোর্টে এ পর্যন্ত ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮টি যাচাই বাছাই করা হয়েছে বলে জানায় কমিশন। শেখ হাসিনা ছাড়াও সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউর আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদ জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এ সময় কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। কমিশন প্রধান মনিরুল ইসলাম চৌধুরী জানান, ৩ মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন তারা। চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও ১ বছর সময় লাগবে। গণতন্ত্র হরণ ও গণহত্যার কারণে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ২৪শে গণঅভ্যুত্থানের অর্জন যেন বৃথা না যায়, সে লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। মিরপুর স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে সর্বস্তরের জনতার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক দল ও নানা সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা জানানোর পর নীরবে দাঁড়িয়ে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধকে ৭১-এর প্রেক্ষাপটেই দেখতে হবে, বর্তমান বাস্তবতায় নয়। জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখে নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার, ইতিহাসকে তো পাল্টানো যায় না। এর আগে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় জানিয়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্র হত্যা করার কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে তারা। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে ২৪শের গণ অভ্যুত্থানের অর্জন যেন বৃথা না যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বাম দলের নেতারা। যখন একটা স্বাধীনতা অর্জন করি, গণ অভ্যুত্থানের বিজয় অর্জন করি, তখন কিন্তু অপশক্তি আমাদেরকে টেনে ধরতে চাই। সুতরাং এইবার যে ২৪শের গণ অভ্যুত্থান করলাম, আমাদের পেছনে অনেক অপশক্তি আছে, সেই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। আমি ৩টি অপশক্তির কথা বলি। প্রথমত হচ্ছে যারা পতিত হলো, তারা চাইবে আমরা যাতে ব্যর্থ হই ফিরে আসতে। যে অঙ্গীকারে শিক্ষার্থীদের ২৪শের গণ অভ্যুত্থান, তা যদি পূর্ণতা না পায় তবে শহীদদের আত্মত্যাগ ভুলুণ্ঠিত হবে বলে সতর্ক করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২১শে ডিসেম্বর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন বেগম খালেদা জিয়া। প্রায় ৭ বছর পর কোনো সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২০১৭ সালের ১২ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। এরপর গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান তিনি। এর মধ্য দিয়ে অর্ধযুগ পর সশরীরে কোনো কর্মসূচিতে যোগ দেন খালেদা জিয়া। এছাড়া ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে এক মত বিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী নাগরিকদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন তারেক রহমান। আধুনিক প্রযুক্তিকে প্রতিবন্ধী মানুষের জন্য রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সমাজে চলতে গিয়ে নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন প্রতিবন্ধী ব্যক্তিরা। বিভিন্ন
ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের শিকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে তার দল ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত সহ সব নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। প্রয়োজনে নতুন আইন তৈরির আশ্বাসও দেন তিনি। সুবর্ণ নাগরিক কার্ড নামে যে তথাকথিত একটা কার্ড রয়েছে, এটিকে গতিশীল করে আমরা এর আওতায় স্বাস্থ্য, বীমা, শিক্ষা, বৃত্তি, পরিবহন, ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই। এরকম একটি চিন্তাও রয়েছে আমাদের মধ্যে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, আমরা তার জন্য বাস্তবসম্মত ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তা। প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার ইচ্ছার কথাও জানান তারেক রহমান। আমাদের প্রতিশ্রুতি হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা, যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আমরা একটি স্বতন্ত্র, যেটি আমাদের চিন্তার মধ্যে আছে, একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। প্রতিবন্ধী ভাইদের, বোনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে। কোনো প্রতিবন্ধী নাগরিক যাতে বৈষম্যের শিকার না হন, সেজন্য নানা পদক্ষেপের আশ্বাসও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিশেষ চাহিদা সম্পন্ন জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। সার্জিস আলম বলেন, বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। তিনি অভিযোগ করেন, আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদবির চলছে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে সাভারের এই এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজও। ধোয়া মোছার কাজ শেষ, সিঁড়িসহ সব স্থাপনায় পড়েছে নূতন রঙের আঁচড়। সব মিলিয়ে ঝকঝকে রূপ পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণপূর্ত বিভাগের কর্মীদের টানা ১৫ দিনের পরিশ্রমের ফসল এটি। সৌন্দর্য বর্ধনের এই কাজ বিজয় দিবস উপলক্ষে। রাত পোহালেই লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জার কাজ এবং নিরাপত্তার সাথে আমাদের বাউন্ডারি ওয়ালের যে মেরামত কাজ, সেগুলো আমরা সম্পন্ন করেছি। বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আরও 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। এটা হয়তো বা আপনারা দেখতেছেন না, আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় সব আনুষ্ঠানিকতার মহড়া হয়ে গেছে। বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার রিপুন দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এ জবানবন্দি দেন তিনি। এ নিয়ে আসামি আদালতে জবানবন্দি দিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ঘটনার দিন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন রিপন দাস। পরে চিন্ময়কে কারাগারে নিয়ে যাওয়ার সময় সেবক কলোনি এলাকায় চলে যান। সেখানে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া 10 থেকে 12 জনকে চেনেন রিপন দাস। এর আগে গত সোমবার আসামি চন্দন দাস এবং শুক্রবারে রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আনুপাতিক হারে সংসদে আসন সংরক্ষণের দাবি জানানো জাতীয় হিন্দু মহাজোট। তাদের জন্য আলাদা কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে। বিভিন্ন সময় হিন্দুদের ওপর হামলায় আওয়ামী লীগ ইন্ধন দিয়েছে বলে অভিযোগ করেছেন মহাজোট। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গোল টিভির বৈঠকে এসব কথা জানায় তারা। এদিকে জোটের বিভিন্ন দাবিতে একমত পোষণ করেছে রাজনৈতিক দলের নেতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট। এতে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। লিখিত বক্তব্যে হিন্দু মহাজোট দাবি করে, ধর্ম অবমাননার অজুহাতে গেল 15 বছরে বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, দাবি করে জোটের অভিযোগ, 1991 সালের ঘটনা সহ প্রতিটি ঘটনায় ইন্ধন দিয়েছে আওয়ামী লীগ, আর তাতে অংশ নিয়েছে অন্যান্য দলের কর্মীরাও। তাই এসবের বিচার হয়নি বলে অভিযোগ তাদের। সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যশোরের অভয়নগর, চট্টগ্রামের হাটাদারি, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজারের রামু, কুমিল্লা, চাঁদপুর, চৌমোহনী, সাতক্ষীরা, খুলনা, শিয়ালী, রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, সুনামগঞ্জের শালা, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমাননার অজুহাতে। তাদের বিভিন্ন দাবির প্রতি একাত্মতা জানিয়ে রাজনৈতিক নেতারা বলেন, হিন্দুদের ভোট ব্যাংক দাবি করে রাজনীতি করেছে একটি দল। রক্ষাকর্তার খেলা, সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক, এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। যেখানেই মাইনরিটি আছে, সকল দেশেই মাইনরিটি সম্প্রদায়, সেটা ধর্মীয় মাইনরিটি হোক অথবা জাতিগত, সবাই ইনসিকিউর ফিল করে সব সময়। এই যুবক এবং তরুণদেরকেই গড়তে হবে এবং তাদেরকে এই জাতির নেতৃত্বের জায়গাগুলোতে নিয়ে আসতে হবে। এ সময় সংখ্যালঘুদের বিভিন্ন ইস্যুতে কথা বলতে ও দাবি আদায়ে আলাদা কমিশন করার দাবি জানান হিন্দু মহাজোট। এইটা যাতে না হয়, কারণ আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বেড়েছে কুষ্টিয়ায়। গত 1 মাসে জেলায় সংঘটিত হয়েছে এমন শতাধিক অপরাধ। বারবার পুলিশ অভিযোগ জানিয়েও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা নাটোরের। স্থানীয়দের অভিযোগ, আগস্টের পর পুলিশের নড়বড় অবস্থানের কারণে মাথাচাড়া দিয়ে উঠছে অপরাধীরা। নভেম্বরের 2 তারিখ রাত 9:30 কাজ থেকে বাড়ি ফেরেন দৌলতপুরের ব্যবসায়ী নুরুল ইসলাম। পেছন পেছন আসে 3 যুবক। পরে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে 5 লক্ষ টাকা, স্বর্ণের চেইন সহ তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। গত 1 মাসে জেলায় এমন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের শতাধিক ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক বেড়েছে সাধারণের মধ্যে। আগস্টের পর অনেক স্থানে সিসিটিভি চুরি হয়েছে। পুলিশও ততটা তৎপর নয়, অভিযোগ স্থানীয়দের। নামাজ পড়তে ঢুকলে যে অটোর ব্যাটারি হারায় যায়, আবার অটোও হারায় যায়, অনেক ঘটনা এরকম আছে। থানায় যাই, জিডি করি, কিন্তু থানার প্রশাসন কোনো ভূমিকা নাই, নিরুপায় তারা। দেখব এ বন্ধে শেষ। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমার যোগদানের পর থেকে আমি চেষ্টা করছি এবং আশা করি খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি অনেকটা নিরসন হবে এবং ভবিষ্যতে আরও বেশি আমরা তৎপর থাকব। অপরাধ বেড়েছে নাটোরেও। 3 মাস ধরেই চুরি, ডাকাতির ঘটনা ঘটছে জেলার বিভিন্ন এলাকায়। স্থানীয়রা বলছেন, দিনের বেলাতেই চুরি হচ্ছে মোটরসাইকেল, অটোভ্যান থেকে শুরু করে গোয়ালের গরুও। তবে অপরাধ দমনে কাজ করার দাবি পুলিশ সুপারের। বাসার সামনে ভ্যানটা রেখে বাসার ভিতর বাজারটা দিয়ে বের হয়েছি, ওই দেখি আমার ভ্যানটা নাই। এতদিন বাড়ি চুরি হয়েছে রাত্রে, এখন দেখি দিনেও চুরি হয়ে যাচ্ছে। ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের মালামাল সব নিয়ে গেছে। সাধারণ জনগণকে জানাতে চাই, নাটোর জেলায় কোনো অপরাধী যদি অপরাধ সংগঠিত করে সে অবশ্যই গ্রেপ্তার হবে।
নভেম্বর থেকে গত 4 মাসে জেলায় প্রায় 600 মামলা দায়ের হয়েছে। এসব মামলায় প্রায় 650 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমদানি করা লোহার স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়ার ঘটনায় শঙ্কিত চট্টগ্রামের মানুষ। চলতি বছরে 3 দফায় পাওয়া গেছে অবিস্ফোরিত গোলা আর মর্টার শেল। আমদানিকারকরা একে স্বাভাবিক ঘটনাই বলছেন, তবে পূর্ণ তদারকির তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এদিকে কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে স্ক্যান ও পরীক্ষা নিরীক্ষার সীমাবদ্ধতায় ঢুকে পড়েছে বিস্ফোরক। 2023-24 অর্থ বছরে জাপান, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 50 লাখ টন স্ক্র্যাপ আমদানি করে ইস্পাত ও রড তৈরির 10 থেকে 15টি প্রতিষ্ঠান। তবে দেশে আসার পর জঞ্জালের মাঝে মিলছে অবিস্ফোরিত গোলাবারুদ। গেল 30শে নভেম্বর বিএসআরএম এর কারখানায় মিলে মর্টার শেল। এর আগেও চলতি বছরে 2 দফায় এই প্রতিষ্ঠানে 4টি বিস্ফোরকের সন্ধান পায় শ্রমিকরা। এছাড়া সীতাকুণ্ডের 2টি প্রতিষ্ঠানেও স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়া যায়। এতে উদ্বিগ্ন স্থানীয়রা। স্ক্র্যাপের জন্য যেসব জিনিসপত্র আনা হয় এখানে অনেক সময় বিস্ফোরকের জিনিস পাওয়া যায়। গোলাবারুদ জাতীয় কোনো কিছু না আসে এবং সেগুলো যাতে ওই দেশ থেকে ওইখান থেকে যাচাই করে নিয়ে আসা হয়। শুল্ক কর্মকর্তাদের দাবি, স্ক্র্যাপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম নেই তাদের কাছে। প্রতিষ্ঠানগুলো বিস্ফোরক পণ্য না থাকার কথা আগাম ঘোষণা দেয়। কন্টেনারগুলো যদি আপনি দেখেন, ওইটা যেই প্রসেস ওইখানে থাকে, নানান ধরনের স্ক্র্যাপ এগুলো মধ্যে ডাম্প করা অবস্থায় থাকে, ওইটা তো আসলে এক্সামিন করা সম্ভব না। আমদানিকারকরা বলছে এভাবে বিস্ফোরক দ্রব্য আসা স্বাভাবিক, তবুও নিরাপত্তা বিবেচনায় তদারকির আহ্বান বিশ্লেষকদের। কেউ উইলিংলি বা কেউ ইন্টেনশনালি কোনো কিছু করে এটা না, ওগুলো স্ক্র্যাপের সাথে আসে। স্ক্র্যাপ তো বিভিন্ন রাষ্ট্র থেকে তো স্ক্র্যাপ আসে, জাপান থেকে আসে, তারপর হচ্ছে যে আমেরিকা থেকে আসে। সুইপ করতে গিয়ে যদি দেখা যায় যে সেখানে এই বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বা বিকিরণ জাতীয় পদার্থ পাওয়া গেছে, তাহলে যেই ইম্পোর্টার তাকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। তাহলে ভবিষ্যতে যদি আর কেউ এটা চিন্তা করবে, 10 বার চিন্তা করবে যে এক্সপ্লোসিভ নিয়ে আসা বা বিকিরণ জাতীয় যেটা আছে, যেটা আনার কথা না, সস্তায় পেয়েছে সেই জিনিসও এখানে নিয়ে ঢুকাই দিলাম আমার দেশে। দেশে প্রায় 40টি কারখানায় বছরে উৎপাদন হয় প্রায় 90 লক্ষ টন ইস্পাত। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার জানাবো শীত পরিস্থিতির খবর। বিস্তারিত জানাতে মেহেরপুর ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে আজ শীতের তীব্রতা কেমন দেখছেন এবং সার্বিক আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে 0.7 ডিগ্রি বেশি, অর্থাৎ 9.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও শীতের তীব্রতা কিন্তু কমেনি। গত 3 দিন ধরে কিন্তু মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে, আর এই মৃদু শৈত্যপ্রবাহের ফলে শীতের যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু মানুষের স্বাভাবিক যে জনজীবন সেটি কিন্তু আসলে চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকালে এবং রাত 8টার পর থেকে সড়কগুলো ফাঁকা থাকছে, কারণ স্বাভাবিক যে চলাচল সেটি পুরোটাই ব্যাহত হচ্ছে কনকনে ঠান্ডার কারণে। আর সবচেয়ে এই শীতে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, যারা মূলত এই শীতের সকালে বিশেষ করে ঠান্ডা যে হাড় কাঁপানো ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আসলে জীবিকার তাগিদে তাদের কাজের সন্ধানে ছুটতে হচ্ছে। বিশেষ করে গত 3 দিন ধরে শীতের তীব্রতা, শীত ছিল এর আগেও, কিন্তু গত 3 দিন ধরে যে মৃদু শৈত্যপ্রবাহ হয়েছে, এই শৈত্যপ্রবাহের কারণে মানুষের যে স্বাভাবিক যে চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তবে প্রতিদিনই কিন্তু সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে, কারণ দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও দিনভর যে মৃদু বাতাস থাকে, এই বাতাসের কারণে শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি থাকে। অর্থাৎ শীতের যে তীব্রতা, সেই তীব্রতার কারণে মানুষের যে স্বাভাবিক চলাচল সেটি ব্যাহত হয়। মেহেরপুর জেলা জুড়ে যে শীতের তীব্রতা, এটি বেশ কিছুদিন ধরে আছে এবং চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আরও জানিয়েছে এই মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে এবং এরপরে হয়তো কিছুটা তাপমাত্রা বাড়লেও এর পরবর্তীতে কয়েকদিন পরে কিন্তু আরও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর এই জেলায় যে পরিমাণে যে শীতের যে ছিন্নমূল মানুষের যে দুর্ভোগ বা কষ্ট, সেই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা তাদেরকে দেওয়া হয়নি। তবে যত দ্রুত সম্ভব এই শীতের যে তীব্রতা আছে, এই তীব্রতা কিছুটা উষ্ণতা পেতে মানুষকে কিছুটা শীত বস্ত্র বিতরণ দরকার। আর বিশেষ করে সকালের দিকে যারা বেশি বাইরে বের হচ্ছে কাজের সন্ধানে, তারা মূলত বিভিন্ন স্থানে কিন্তু আসলে যে খড়খুঁটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, কিছুটা হলে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে আগুন জ্বালিয়ে। জি, এবার ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁয়ের শীত কেমন পড়েছে? জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে?
ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা, বরাবরই কিন্তু এই জেলায় শীত বেশি পরিমাণে হয়ে থাকে, এটি কিন্তু বেশ পরিচিত। তবে এই ঠাকুরগাঁও শীতকালটি যেন ঠাকুরগাঁও মানুষের জন্য একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রের প্রধান উপকরণ হচ্ছে গরম কাপড় এবং খড়কুটো। এই গরম কাপড় এবং খড়কুটো দিয়েই কিন্তু শীত নিবারণ করার চেষ্টা করছেন এই ঠাকুরগাঁয়ের মানুষ। এই ঠাকুরগাঁয়ে এই শীত এলেই কিন্তু আগে গ্রামের ঘরে ঘরে কিন্তু পিঠাপুলির আয়োজন হতো, এটি কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে। এটি কিন্তু এখন পথের মোড়ে মোড়ে যে অস্থায়ীভাবে পিঠাপুলির দোকান হচ্ছে, সেই দোকানগুলোতে কিন্তু মানুষ সকালে যে পিঠার স্বাদ সেটি নিয়ে কিন্তু শীতকে অনেকটা লাঘবের চেষ্টা করছেন। এছাড়াও শীতকে উপেক্ষা করে কিন্তু শীতকালে এই ঠাকুরগাঁয়ে প্রায় কয়েকশো অস্থায়ী কাপড়ের দোকান বসে, গরম এবং পুরাতন কাপড়। এই কাপড়গুলোতে কিন্তু শীতের কারণে দিন দিন ভিড় জমছে। এখানে কিন্তু একটি কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে মানুষের গরম কাপড় কেনা বেচার মধ্য দিয়ে। এবং এই শীতকে কেন্দ্র করে কিন্তু ঠাকুরগাঁয়ে দিন দিন বৃদ্ধ এবং শিশু রোগীদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে কিন্তু ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতাল, যেখানে 45 জন শিশু রোগী থাকার কথা, সেখানে কিন্তু প্রায় 1.5 থেকে 2 শতাধিক শিশু রোগী ভর্তি থাকছেন এবং বয়স্ক রোগীরাও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এখানে এই ঠাকুরগাঁয়ে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে ছিন্নমূল এবং কৃষি শ্রমিক, যারা এই শীতকে উপেক্ষা করেই কিন্তু তাদের অর্থনৈতিক জীবিকা আর তাগিদে কিন্তু তাদের পরিশ্রম চালিয়ে যেতে হচ্ছে। এবং কৃষকদের কিন্তু উৎপাদনও কিন্তু তারা এই শীতকে উপেক্ষা করে, এই উৎপাদনের যে সকল কার্যক্রম এই শীতকে উপেক্ষা করে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। কারণ এই উৎপাদন যদি তারা না করতে পারেন তাহলে কিন্তু একটি খাদ্যের সমস্যা দেখা দিবে। এই কারণে কিন্তু শীতকে উপেক্ষা করেই তারা সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর ঠাকুরগাঁও অনেক শীত হলেও এইখানে কিন্তু যেমন আজকে সকাল সকাল কিন্তু সূর্যের দেখা পাওয়া গেলে কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। এবং শীত এই ঠাকুরগাঁয়ে আসে এবং যায়, এবং ঠাকুরগাঁয়ে বেশি এবং কম শীতের জানারও কোনো কিন্তু আসলে উপায় নেই। কারণ ঠাকুরগাঁয়ে এই শীত প্রধান এলাকা হওয়া এবং কৃষি প্রধান এলাকা হওয়া সত্ত্বেও এখানে আবহাওয়া অফিসের কোনো কার্যক্রম নেই। এখানে এই কারণে কিন্তু ঠাকুরগাঁও অনেক খবর থেকে কিন্তু পিছিয়ে থাকছেন। এভাবে কিন্তু চলছে ঠাকুরগাঁওয়ের শীতের পরিস্থিতি। জি, ঠাকুরগাঁও এবং মেহেরপুর থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শনিবার বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। নিঃসঙ্গতাকে জড়িয়ে রাখা কবির বিদায় মুহূর্তটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, কষ্ট যে কবির আপাদমস্তক, তার জন্য এখন কষ্টে সাহিত্য অঙ্গন। দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদমস্তক। ফুলে ফুলে ঢেকে আছে কফিন, কারো চোখে অশ্রু। আজন্ম নিঃসঙ্গতাকে জড়িয়ে রাখা কবি হেলাল হাফিজের বিদায় মুহূর্তটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। শেষবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজ। কবি জীবনের মতোই অভিমান যেন ঘিরেছিল সেখানেও। আমরা বহু চেষ্টা করেছি তাকে সংসারী করার জন্য, কিন্তু কিছুতেই কনভিন্স করানো যায় নাই আর কি। এটা তার নিজস্ব পছন্দ, বোহেমিয়ান লাইফ। সব প্রেম আর যুদ্ধ সাঙ্গ করে হেলাল হাফিজ স্থায়ী হলেন অন্য কবিতার জগতে। জনপ্রিয়তার বিচারে দেশের শীর্ষ কবিদের সারিতেই থাকবে তার নাম। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। প্রেম ও দ্রোহের এবং বাংলাদেশের যে একটা নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেই প্রত্যয়ে অঙ্গীকারে হেলাল হাফিজের কবিতা আমাদের উজ্জীবিত করেছে। হেলাল হাফিজকে বিদায় জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ অনেকে। কবির অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি তা প্রকাশ করবে বলে জানান ফারুকী। কবি তো পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি 21 পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। বাংলা একাডেমিতে প্রথম জানাজা শেষে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে হয় দ্বিতীয় জানাজা। পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত? আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চোখে তাকিয়ে থাকে। ভাতা 50,000 টাকা না করলে বুধবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তাররা। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্য ভাস্কর্যের সামনে জড়ো হন তারা। সেখানে এই ঘোষণা দেওয়া হয়, ডাক্তারের দাবি এখন থেকে 25,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। ডাক্তার হিসেবে এটি নগণ্য। প্রতিবেশী বিভিন্ন দেশ ও ভাতা আরও বেশি, তাই সম্পানি পর্যাপ্ত বাড়ানোর সময় দাবি বলে মনে করেন এই চিকিৎসকেরা। আমরা বলতে চাই, হুঁশিয়ার করে বলতে চাই, যদি আপনারা এই যে ওদের 50,000 টাকা ভাতা দেওয়ার যে দাবি, এটা যদি না মেনে নেন, আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে যাব। আমরা পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন টাকা চাচ্ছি। আমরা শুধু খেয়ে পরে বাঁচতে চাই, একজন বিশেষজ্ঞ ডাক্তার হইতে চাই, দেশের বৈষম্য দূর করতে চাই, দেশের মানুষকে সেবা প্রদান করতে চাই। এয়ারপোর্ট গাজীপুর রুটে বিআরটি প্রকল্পের এসি বাস চলাচল শুরু হচ্ছে আজ। বিজয় দিবস সামনে রেখে বিআরটিসির 10টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এ সেবা শুরু হচ্ছে। সকাল 8:30টায় বাস চলাচল উদ্বোধন করবেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিআরটিসির এসি বাসগুলো শিববাড়ি টার্মিনাল থেকে বিআরটি লেনের বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত 22 কিলোমিটার পথে চলাচল করবে। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়াও 70 টাকা, আর শিববাড়ি থেকে গুলিস্তানের ভাড়া 140 টাকা। এবার জানাবো গাজীপুর থেকে কমিউটার ট্রেন উদ্বোধনের খবর। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, কয়টি কমিউটার ট্রেন চলছে? এই সেবায় কি কি সুফল পাচ্ছেন যাত্রীরা? দেখুন, কিছুক্ষণ আগে সড়ক বিভাগ এবং সেতু মন্ত্রণালয়ের যিনি সচিব এখানে উপদেষ্টা আছেন ফজল কবির খান, তিনি আনুষ্ঠানিকভাবে আজকে যদিপুর রেল জংশন থেকে কমিউটার ট্রেন উদ্বোধন করেছেন। এবং আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে 4টি ট্রেন এখানে ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত চলাচল করবে এবং সেটিরই কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আমরা এই বিষয়টি নিয়ে যাত্রী সাধারণের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে এই রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়। কারণ হচ্ছে যে যদিপুর থেকে অনেক যাত্রী আছেন যারা ঢাকায় গিয়ে অফিস করেন, অফিসগামী মানুষ আছেন, অনেক শিক্ষার্থী আছেন যারা এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। ফলে তাদের একটি দীর্ঘদিনের প্রত্যাশা এবং দাবি ছিল এখানে কমিউটার ট্রেন চালুর। সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এবং এখানে উপদেষ্টা আছেন তিনি কিছুক্ষণ আগে উদ্বোধন করে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলছেন যে যারা সাধারণ যাত্রী, যাদের বাজেট কম, তারা কিন্তু নির্বিঘ্নে স্বল্প টাকায় এখান থেকে ঢাকায় যেতে পারবেন। আপনি জানেন যে বাস সার্ভিস যেখানে রয়েছে সেখানে কিন্তু ট্রাফিক একটা যন্ত্রণা আছে, যানজটের ভোগান্তি আছে, ফলে এবং পাশাপাশি ধুলো দূষণ রয়েছে। এবং এই বিপরীতে কিন্তু ট্রেন যাত্রাটা অধিক নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময়। ফলে মানুষের কিন্তু চাহিদা বা ঝোঁক কিন্তু ট্রেনের দিকে। তবে অনেক কারণে কিন্তু মানুষ এই ট্রেন থেকে বিমুখ হয়ে যাচ্ছিলেন, বিশেষ করে ট্রেনের শিডিউল দেরি করা বা বিভিন্ন যে ভোগান্তি, সেই ভোগান্তির কারণে কিন্তু মানুষ বাধ্য হয়ে তারা সড়ক পথে যাচ্ছিলেন। কিন্তু আজকে এই কমিউটার ট্রেন চালুর ফলে কিন্তু মানুষের প্রত্যাশা বেড়েছে এবং তারা বলছেন যে শিডিউল যদি নিয়ম মতো মেনে চলে এবং তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি যদি দেওয়া হয় তাহলে এই ট্রেন কিন্তু লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং যাত্রী যারা রয়েছেন তারা বাস সার্ভিস ছেড়ে এখানে ট্রেন সামিল হবেন এবং ট্রেন যাত্রায় তারা ভ্রমণ করতে পারবেন। এবং তারা বলছেন যে সরকারের যে উদ্যোগ এটি তারা সফলতা চান এবং রেল কর্তৃপক্ষ কিন্তু যাত্রীরা ধন্যবাদ জানিয়েছেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি সেটি পূরণ হওয়ায়। এই ছিল গাজীপুরের রেল যে কমিউটার ট্রেনের সার্ভিসের উদ্বোধনের সর্বশেষ পরিস্থিতির খবর। জি, গাজীপুর থেকে কমিউটার ট্রেন উদ্বোধন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।
তরল দুধের দাম বাড়ানো কমানোর কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই। বেসরকারি কোম্পানিগুলো নিজেদের ইচ্ছা মতো দুধের দাম বাড়ায়। কাউকে না জানিয়ে এরই মধ্যে লিটারে 10 টাকা বাড়িয়ে দিয়েছে তারা। নানা খাতে খরচ বাড়ার অজুহাত দাঁড় করিয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি খামারিদের লিটারে প্রায় 5 টাকা বাড়ানো হয়েছে, তবে খামারিরা বলছেন বেড়েছে সর্বোচ্চ 2 টাকা। বেড়েছে তরল দুধের দাম। প্রাণ, আরং, আকিস লিটারে 10 টাকা বাড়িয়েছে। 2-3 সপ্তাহ আগেও 1 লিটার তরল দুধের দাম ছিল 90 টাকা। তবে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটা দুধের দাম বাড়েনি, কিন্তু সরবরাহ কম। আগে তো 45 টাকা করে নিতাম, এখন 50 টাকা করে নিতেছি। তো আমাদের তো যে পরিস্থিতি, ইনকাম তো আমাদের বাড়ে নাই, আমাদের তো আগের জায়গায় রয়ে গেছে, আরো বরং দেখা যাচ্ছে কমতেছে। অনেকেই যারা কেজি কিনতো তারা আধা কেজি কিনতেছে, যারা আধা কেজি কিনবে তারা 250 গ্রাম কিনতেছে। এভাবে মানে অনেকে কিনা বন্ধ হয়ে গেছে। দাম বাড়ার জন্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, গ্যাস, বিদ্যুৎ, প্যাকেজিং সহ সব খরচ আগের চেয়ে বেড়েছে, যার প্রভাব পড়েছে দুধের দামে। আমরা কিন্তু লিকুইড মিল্কের ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি। যেহেতু ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি, তার কস্টটাকে পোষানোর জন্য এবং দেশের মিল্ক প্রোডাকশনটাকে কন্টিনিউ রাখার জন্য, তার জন্য কিন্তু পরবর্তীতে ওটাকে সমন্বয় করার জন্যই আমাদের ফিনিশ প্রোডাক্টের উপর দাম বাড়াতে আমরা বাধ্য হয়েছি। খামারিরা বলছে কোম্পানিগুলো লিটারে 10 টাকা বাড়ালেও প্রান্তিক খামারিদের দেয়া হচ্ছে সামান্যই। দুধ উৎপাদনকারী নয়, কর্পোরেট প্রতিষ্ঠানই বাড়তি মুনাফা করছে। 6 মাস আগে ডলারের যা মূল্য ছিল এখনো তাই আছে। সুতরাং প্রসেসিং কস্ট ওনারা কেন মানে এক্সাজারেট করতেছে, কিংবা 1 টাকা 1.5 টাকা খামারিদেরকে বেশি দিয়ে কেন সেটাকে 10 টাকা মূল্য সংযোজন করতে হচ্ছে, সেটা আমার আসলে বোধগম্য না। বাজার স্বাভাবিক রাখতে মাংসের মতো তরল দুধের দামও নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত পুরোপুরি জেকে না বসতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে অস্থায়ী পিঠার দোকান। টিএসসি প্রাঙ্গণে 12টির বেশি দোকানে বিকেল থেকে রাত 9টা পর্যন্ত বিক্রি হচ্ছে ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই সহ নানা ধরনের পিঠা। ক্যাম্পাস সহ রাজশাহী শহর থেকে প্রতিদিন 5 শতাধিক মানুষ আসছেন পিঠা খেতে। এ যেন পিঠার হাট। সারি সারি চুলায় তৈরি হচ্ছে ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই, তেলের পিঠা সহ 10-12 রকমের পিঠা। 12টিরও বেশি দোকানে বিরামহীন কাজ করছেন 60 জনের বেশি রাঁধুনি ও কর্মী। 3 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসিসি প্রাঙ্গণে করা হচ্ছে এমন আয়োজন। 7-8 রকম পিঠা আছে। আমি যে চিতই পিঠাটা বেচি 7 রকম ভর্তা দিয়ে বেচি। ভাপা স্পেশাল আছে, শুধু নর্মাল আছে, এরকম ভাগ আছে। গরম পিঠা আর তার সাথে চিংড়ি, শুটকি, বেগুন, মরিচ, ধনিয়া পাতা ও কালো জিরার ভর্তায় জমে ওঠে আড্ডা। বিকেল থেকে চলে রাত 9টা পর্যন্ত। পিঠার একটা উৎসব মুখর পরিবেশ আমাদেরকে আসলে সত্যি অভিভূত করছে। আমি এবার এসে দেখলাম এই জায়গাটা আসলে অনেক ভালো, মানে অনেক জমজমাট, আমার খুবই ভালো লাগতেছে। ক্যাম্পাসে এসে যে এই আমাদের শৈশবের পিঠাগুলো পাচ্ছে, এগুলো আমাদের মনের ভিতরে একটা শৈশবের তৃপ্তি প্রবাহ করছে। স্থানীয়দের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া উদ্যোক্তাও আছেন 14 থেকে 15 জন। বন্ধু ও সহপাঠীরা মিলে দিয়েছেন স্টল, নিজেরাই করছেন খাবার পরিবেশনা। রাজশাহীতে এমনিও টিউশনি বা বিভিন্ন আয়ের সুযোগ কম, তো এদিক থেকে একটু আয়ের ব্যাপারেও ভালো হয় আর একটু অভিজ্ঞতা বাড়ে। বাহারি পিঠার পাশাপাশি কয়েকটি স্টলে পাওয়া যাচ্ছে পাঁপড় ও এই অঞ্চলের ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি। সবকিছুর দাম 10 থেকে 35 টাকার মধ্যে। শীত মৌসুমে প্রায় 3 মাস ধরে প্রতিদিন প্রায় লাখখানেক টাকার পিঠা বিক্রি হয় ক্যাম্পাসের এই দোকানগুলোতে। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।